মা, বাবা তো এখনো আসছে না। বাবা কখন আসবে? আমি তো বাবাকে আঙ্গুর আনতে বলেছি, কিন্তু বাবা তো এখনো আঙ্গুর নিয়ে ফিরলই না মা। টুকি মা, তোর বাবা হলো এ বনের রক্ষাকর্তা, বন প্রধান। তোর বাবার যে অনেক দায়িত্ব, তাকে ঘর বাহির দুই দিকে যে সামলাতে হয়। কাজ শেষ হলে তোর বাবা ঠিক ফিরে আসবে। এই তো আমি এসে গেছি, আমাকে নিয়ে বুঝি কথা হচ্ছিল? হ্যাঁ তো, তোমাকে নিয়ে কথা হচ্ছিল। বাবা, কোথায় আমার আঙ্গুর? কোথায় আমার আঙ্গুর ফল আনোনি? এই যা, কাজের চাপে আঙ্গুর ফল আনতেই তো ভুলে গেছি। হ্যাঁ, তা তো বলবেই। তুমি আমাকে একটুও ভালোবাসো না বাবা। আমি সব বুঝি, সবার প্রতি তোমার খেয়াল আছে, কিন্তু আমার প্রতি নেই। এই বলে টুকি রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়, আর কাঁদতে কাঁদতে সে দূরের এক ঝর্ণার কাছে এসে পৌঁছায়। কি সুন্দর ঝর্ণা! এই জায়গাটা তো আমি আগে কখনো দেখিনি। আরে, দূরে এটা আবার কিসের গাছ? দেখি তো। আরে, এটা তো একটা আঙ্গুর গাছ। কি সুন্দর আঙ্গুর! কতদিন থেকে আঙ্গুর খাই না। ছি, এই আঙ্গুরগুলো কি টক! আমি জীবনে এমন টক আঙ্গুর খাইনি। ছি, কি বাজে খেতে! এ কি? আমার গলা এমন জ্বলছে কেন? আহ! কি গলা জ্বলছে! আহ! আরে, এটা তো টুকি, আমাদের বনপ্রধান টোনার মেয়ে। মনে হচ্ছে বিষক্রিয়া হয়েছে, তাই তো শরীর এমন নীল হয়েছে। এক্ষুনি টুকিকে বাড়িতে নিয়ে যেতে হবে। এরপর খরগোশ টুকিকে ঝুড়িতে নিয়ে টোনার বাড়িতে চলে আসে। টোনা মেয়ের এমন অবস্থা দেখে বিচলিত হয়ে পড়ে, আর বাড়িতে ডাক্তার ডেকে আনে। ডাক্তার টুকির রোগ ধরতে না পেরে চলে যায়। টোনা, আমার মেয়ের কি হয়ে গেল? ডাক্তার কবিরাজ কেউই তো আমার মেয়েকে সুস্থ করতে পারছে না। টুকির পুরো শরীর যে আরো বেশি নীল হচ্ছে। তবে কি আমি আমার মেয়েকে হারিয়ে ফেলবো? না না, আমি মা হয়ে মেয়ের এমন অবস্থা দেখতে পারবো না। আমি আমার মেয়েকে ঠিক সুস্থ করব। টুনি, তুমি ভেঙে পড়ো না। আমার মনে হয় টুকিকে আর বাঁচানো সম্ভব না। কবিরাজ ডাক্তার এনেও তো কোনো লাভ হলো না। আমি বেঁচে থাকতে আমার মেয়ের আমি কিচ্ছু হতে দিব না। আমি আমার মেয়েকে ঠিক সুস্থ করে তুলবো। বিধাতা ঠিক একটা উপায় বের করে দিবেন। টনি, আমি তোমাকে একটা খবর দিতে এলাম। এখান থেকে 100 কোষ দূরে একটা ছোট ভাঙাচোরা একটা কুঁড়ে ঘর রয়েছে। ওই কুঁড়ে ঘরে বাস করে একটা বদ্যি বুড়ি। শুনেছি ওই বদ্যি বুড়ির কাছে জাদু শক্তি রয়েছে, অনেক কঠিন রোগ সারাতে পারে। তুমি বরং একবার ওই বদ্যি বুড়ির কাছে যাও। বদ্যি বুড়ি? তবে আমি এক্ষুনি ওই বদ্যি বুড়ির কাছে যাব। এরপর টুনি আগে পিছে কিছু না ভেবে সেই বদ্যি বুড়ির কাছে পৌঁছায়। এ কি রে বাছা, কে তুই? আমার কাছে কেন এসেছিস? এরপর টুনি বদ্যি বুড়িকে সব ঘটনা খুলে বলে। সব শুনে বদ্যি বুড়ি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে। সর্বনাশ! তোর মেয়ে যে বিষাক্ত টক আঙ্গুর খেয়েছে, আর এই বিষ কাটানো অসম্ভব। এই বিষ শরীরে গেলে মৃত্যু অবধারিত। না না বুড়িমা, এমন কথা বলবেন না। ওই মেয়ে যে আমার বেঁচে থাকার অবলম্বন। আমার মেয়েকে বাঁচানোর কি কোনো উপায় নেই? কিছু একটা করুন বুড়িমা, কিছু একটা করুন। আমি আমার বাচ্চাকে বাঁচানোর জন্য সব করতে পারি। সব করতে পারবি তো? নিজের আয়ু দিতে পারবি? নিজের আয়ু মানে? হ্যাঁ, তোর মেয়ের জীবন বাঁচানোর একটা উপায় আছে, আর তা হলো তোর আয়ু তোর মেয়েকে দিতে হবে। তোর মেয়ের যখন 15 বছর হবে, তখন তোকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। এবার বল, তুই কি এই কঠিন ত্যাগ করতে পারবি? আমি পারবো। আমার মেয়েকে বাঁচাতে আমি সব করতে পারবো। আমি আমার আয়ু দিয়ে আমার মেয়ের প্রাণ বাঁচাবো। এই ফলটা নিয়ে গিয়ে তোর মেয়েকে খাওয়াবি, তবে সাথে সাথেই তোর মেয়ে সুস্থ হয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবি, তোর মেয়ের 15 বছর হলেই তোর মৃত্যু হবে। মা, মা, আমি কথা বলতে পারছি মা। আমার কি হয়েছিল মা? তোর
কিচ্ছু হয়নি মা। টোনা, যাও বাজার থেকে আমার মেয়ের পছন্দের খাবার নিয়ে এসো। মেয়ে সুস্থ হওয়ার জন্য টোনাটুনি খুব খুশি ছিল। টনি তার আত্মত্যাগের কথা সবার কাছ থেকে লুকিয়ে রাখে। সে কাউকে বুঝতেই দেয় না যে তার আয়ুর মাধ্যমে তার মেয়ে সুস্থ হয়েছে। এভাবে হাসি আনন্দ খুনসুটিতে টোনার পরিবারের দিন কেটে যাচ্ছিল। টনি তার মেয়েকে সবসময় তার ভালোবাসা দিয়ে আগলে রাখতো। যতদিন পার হতে থাকে টনির মনে ভয় বাড়তে থাকে। আর তো মাত্র কিছুদিন, তারপর তো আর আমি থাকবো না। তখন আমার মেয়েকে কে সামলাবে, কে সামলাবে? একে মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ও কিছু নয় রে মা, যা বাইরে গিয়ে খেলা কর। আমি আজ তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করব। কি মজা, কি মজা! সত্যি মা, তুমি আমার সেরা মা। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। এভাবেই মা মেয়ের খুনসুটিতে দিনের পর দিন অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো বছর। দিন যত এগিয়ে যেতে থাকে টনির অবস্থা তত খারাপ হতে থাকে। ডাক্তার, কবিরাজ, বুদ্ধিবড়ি কেউ টনিকে সুস্থ করতে পারছিল না। আমি আমার মায়ের এত কষ্ট সহ্য করতে পারছি না। বাবা, মা কি করে সুস্থ হবে? মা টুকি, এখন তো তুই বড় হয়ে গিয়েছিস, তাই এখন তোকে সত্যিটা বলাই যায়। টোনা, আমি তোমাদের কাছে একটা কথা লুকিয়েছি। আমার হাতে যে আর মাত্র 7 দিন সময় আছে। এসব তুমি কি বলছো মা? 7 দিন সময় আছে মানে? আমাদের সবটা বলো মা। তারপর টুনি সব কথা টুকি ও টোনাকে খুলে বলে। মা, তুমি আমার জন্য নিজের আয়ু দিয়ে দিলে, একবারও নিজের কথা ভাবলে না। তুই তো আমার প্রাণ রে মা, তোর জন্যই তো আমি বেঁচে আছি। তোর সুখে যে আমার সুখ মা। আমি তোমার কিছুই হতে দেব না মা। তুমি যেমন মায়ের দায়িত্ব পালন করেছো, ঠিক তেমনই আমিও এখন সন্তানের দায়িত্ব পালন করব। আমি তোমাকে সুস্থ করে তুলবো। এরপর টুকি কাঁদতে কাঁদতে বুদ্ধিবুড়ির কাছে যায় আর তার মাকে বাঁচানোর উপায় জানতে চায়। টুকির মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে বুদ্ধিবুড়ি বলে, শান্ত হ বাছা, একটা উপায় আছে তোর মাকে বাঁচানোর জন্য, কিন্তু তা যে বড়ই কঠিন। মাকে বাঁচাতে আমি সব করতে পারবো। শোন তবে, নীল সমুদ্রের তলদেশে রয়েছে একটি সাদা ঝিনুক, আর ওই ঝিনুকের মধ্যে রয়েছে একটি সাদা মুক্তা। ওই সাদা মুক্তা এনে তোর মায়ের শরীরে স্পর্শ করলেই তোর মা সুস্থ হয়ে যাবে। এরপর টুকি এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায় আর অনেক পথ পাড়ি দিয়ে নীল সমুদ্রে এসে পৌঁছায়। এই তো নীল সমুদ্র, চলে তো এলাম। এবার সমুদ্রের তলদেশে কি করে পৌঁছাবো? আমি তো জলের নিচে শ্বাস নিতে পারি না। বিধাতা, তবে কি আমি মাহারা হয়ে যাব? তুমি এত নিষ্ঠুর হয়ো না বিধাতা, একটা সন্তানকে মাহারা করো না। টুকির এমন কান্নায় সেখানে জল থেকে প্রকট হয়। কেঁদো না টুকি, আমি তোমার কান্না সহ্য করতে না পেরে এখানে চলে এলাম। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সমুদ্রের তলদেশ থেকে মুক্ত এনে দিব। এরপর জলদেবী জলের নিচে যায় আর ঝিনুক থেকে মুক্ত নিয়ে জলের উপরে উঠে আসে। এই নাও টুকি মুক্ত, যাও এবার তুমি সন্তানের দায়িত্ব পালন করো। টুকি তাড়াতাড়ি মুক্ত নিয়ে তার বাড়ি ফিরে আসে আর সেই মুক্ত টুনিকে ছোঁয়াতেই টুনি একদম সুস্থ হয়ে যায়। মাকে এমন সুস্থ দেখে টুকি অনেক খুশি হয় আর মাকে জড়িয়ে ধরে। টোনা, ঘরে খাবার রাখা আছে, সময় করে দুপুরে খেয়ে নেবে কিন্তু। আমি কাজ থেকে এসে যেন না দেখি খাবার পড়ে আছে, বুঝেছো? হ্যাঁ বউ, বুঝেছি। তুমি চিন্তা করো না, আমি খাবার খাবো। বেশ, তবে চললাম আমি। দেরি করা যাবে না, জমিদার বাবু দেরি পছন্দ করে না। টুনি জমিদার ঈগলের বাড়িতে কাজ করে। এই বলে টুনি টোনার কাছে বিদায় নিয়ে জমিদার ঈগলের বাড়ির দিকে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই টুনি জমিদার ঈগলের মহলে এসে উপস্থিত হয়। দাদা, আমি এসেছি। বেশ ভালো করেছিস, যা এবার গিয়ে বাগানের গাছগুলোকে পানি দে। আর হ্যাঁ, বাগানে নাকি আগাছা হয়েছে, ইগলি আমাকে বললো আগাছাগুলো পরিষ্কার করিস।
ঠিক আছে দাদা। টুনি মাসি, তুমি এসেছো? আমি তোমার জন্য সে কখন থেকে অপেক্ষায় আছি। ও মা, তাই বুঝি? তা ছোট্ট মাটা কেন আমার জন্য অপেক্ষায় বসে আছে শুনি? আমি তোমার সাথে বাগানে যাব, তাই। একি, এসব কি হচ্ছে? তোকে না বলেছি গরিব পাখিদের সাথে মিশবি না? যা যা, এখন এখান থেকে কক্ষে যা বলছি। দাদা, ওকে বকো না, ও তো ছোট। আর থাক না আমার সাথে। টুনি, তুই কাজের পাখি, কাজের পাখির মতো থাকবি। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখ, তুই গরিব, আমার মেয়ের সাথে আদি খেতে দেখাতে আসবি না। যা, নিজের কাজ কর বলছি। টুনি আর কিছু না বলে মন খারাপ করে বাগানে চলে আসে আর ফুল ফলের গাছে পানি দিতে থাকে। আজ গরিব বলে কোথাও সম্মান পাই না, সবাই অপমান করে, সবাই গরিব বলে খোঁটা দেয়। হে বিধাতা, তুমি কেন আমাকে গরিব বানালে? এই যে পাখি, তুমি শুনতে পাচ্ছ? কে কে ডাকে আমাকে? এই যে আমি ডাকছি। আমি প্রজাপতি, উপরে তাকাও। আরে প্রজাপতি, কিছু বলবে? হ্যাঁ, আসলে এই বাগানের ফুলগুলো আমার অনেক পছন্দ হয়েছে। আমি ফুলগুলোর ঘ্রাণ নিতে চাই। ঘ্রাণ নিলে তুমি আবার আমায় বকবে না তো? না না, বকবো কেন? ফুলে প্রজাপতি বসবে, মধু গ্রহণ করবে, ঘ্রাণ নিবে, এটাই তো স্বাভাবিক। যাও যাও, তুমি তোমার মতো ফুলে সৌন্দর্য উপভোগ করো। ধন্যবাদ পাখি, তুমি অনেক ভালো। তোমার মতো ভালো পাখি আর আমি দুটো দেখিনি। এভাবে দিন গড়িয়ে বিকেল নেমে আসে। দাঁড়িয়ে যা টুনি, তোর সাহস কি করে হলো তোর ওই নোংরা হাত পা আর শরীর নিয়ে আমার মহলে প্রবেশ করার? আসলে দিদি, আমার কাজ শেষ হয়েছে, বাড়ি তো ফিরবো, তাই বলতে এসেছিলাম। আজ যা সাহস করেছিস, পরবর্তীতে তার করার চেষ্টা করবি না, নয়তো আমি তোকে কঠোর শাস্তি দিব। যাইবার দূর হ। ঠিক আছে দিদি, যত সব গরিব খ্যাতদের নিয়ে আমি আর পারি না। কি ব্যাপার টোনা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ লাগছে? আমার খুব আফসোস হচ্ছে টুনি, আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হচ্ছে। আজ আমার পাটা ভালো থাকলে তোমাকে বাইরে কাজ করতে হতো না, আমি কাজ করে সংসার চালাতাম। বিধাতা যে কেন আমাকে এরকম পঙ্গু বানালো। চুপ করো টোনা, চুপ করো, এসব আর কখনো বলবে না। তোমার মন খারাপ থাকলে যে আমারও মন খারাপ হয়, আর বিধাতা যা করে সব ভালোর জন্যই করে। চিন্তা করো না টোনা, আমাদেরও একদিন ভালো কিছু হবে। টোনা টুনি নিজেদের মধ্যে সুখ দুঃখের কথা বলতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এই মা টুনি, আমার না অনেক ক্ষুধা লেগেছে। আমি আজ 3 দিন থেকে কিছুই খাইনি। তোর তো অনেক বড় বাড়ি, আমাকে একটু খাবার দে না মা, খাই। বুড়িমা, তুমি ভুল ভাবছো, এই বাড়ি আমার নয়, আমি এই বাড়িতে কাজ করি। দে মা, একটু খাবার এনে, আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারছি না। বুড়িমা, আমাকে ক্ষমা করবে, আসলে মহলের ভিতরে প্রবেশ করা আমার জন্য নিষেধ। তুমি বৃদ্ধা, তোমাকে কেউ কিছু বলবে না, তাই বলি কি তুমি ভিতরে গিয়ে খাবার চাও, তোমাকে অবশ্যই খাবার দিবে। মারে, আমার পেট, আমি আর উঠতে পারছি না রে মা, তুই একটু আমাকে খাবার এনে দে, নয়তো মনে হয় আমি মরেই যাব। কেঁদো না বুড়িমা, আমি এক্ষুনি খাবার এনে দিচ্ছি, তোমার কিছুই হবে না। এই বলে টুনি সেখান থেকে সোজা মহলে চলে যায়। এখানে তো কেউ নেই, কাকে বলে খাবার নেই? না না, দেরি করা যাবে না, জলদি খাবার নিয়ে বুড়িমার কাছে যাই। এই বলেই টুনি যেই না খাবারে হাত দিবে, ঠিক তখনই সেখানে ঈগল আর ইগলি চলে আসে। টুনি, তোর সাহস তো কম নয়, তুই খাবার চুরি করছিস? না মানে আসলে দাদা, আমি চুরি করছি না। চুরি করছিস না তো কি করছিস শুনি? দিন দিন তোর সাহস বেড়ে চলেছে। ঈগল, এই চোর গরিব টুনিকে এক্ষুনি কাজ থেকে বের করে দাও। না না, এমনটা করো না দাদা দিদি, আমি সত্যি খাবার চুরি করিনি। বাইরে একটা বৃদ্ধা খাবার চাচ্ছিল, তার জন্য আমি খাবার নিতে এসেছিলাম। হাতে নাতে ধরা পড়ার পর শাস্তি থেকে বাঁচার জন্য বাহানা দিচ্ছিস, তাই না? আজকে থেকে তোকে কাজে আসতে হবে না, তুই চলে যা এক্ষুনি। ঠিক আছে, চলে যাব, তবে ওই বৃদ্ধা মায়ের জন্য দয়া করে কিছু খাবার দাও, বৃদ্ধা মা যে অনেক ক্ষুধার্ত। বৃদ্ধার নামে নিজে খাবার নেওয়ার চেষ্টা, তাই না?
দাঁড়া, তোকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। এই বলে ঈগল টুনিকে মহল থেকে তাড়িয়ে দেয়। টুনি কাঁদতে কাঁদতে সোজা বৃদ্ধার সামনে চলে আসে। পারিনি বুড়িমা, পারিনি। তোমার জন্য খাবার আনতে পারিনি। কত করে বললাম একটু খাবার দিতে, খাবার তো দিলই না। উল্টো আমাকে ভুল বুঝে গাছ থেকে তাড়িয়ে দিল। বুড়িমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। অনেক আশা নিয়ে তুমি আমার কাছে খাবার চেয়েছিলে, আর আমি তোমার সেই আশা পূরণ করতে পারিনি বুড়িমা, পারিনি। মারে, আমার জন্য তোর কাজ চলে গেছে, তাই আমাকে তুই ক্ষমা করে দে। এমনটা হবে আগে জানলে তোকে খাবার আনতে পাঠাতাম না। বৃদ্ধা আর টুনি তাদের মনের দুঃখে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে প্রজাপতি চলে আসে। একে, তোমরা দুজন এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? প্রজাপতি, তুমি আমাদের দুঃখ শুনে তুমি কিছুই করতে পারবে না, তাই বলি কি তুমি দুঃখ শুনতে চেও না। টুনির মুখে এই কথা শুনে প্রজাপতিটি সাথে সাথেই একটা পরীতে পরিণত হয়। প্রজাপতি থেকে পরী হয়েছি, এবার তো তোমাদের দুঃখের কথা বলো। তার মানে তুমি পড়ি? শোনো তবে আমাদের দুঃখের কথা। টুনি আস্তে আস্তে পরীকে সব কথা খুলে বলে। সব শুনে পরী বলে, তোমাদের সাথে ঈগল আর ইগলি মোটেও ভালো করেনি, তবে চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। পরে জাদু করে ক্ষুধার্ত বৃদ্ধার জন্য কিছু খাবার আর টুনির জন্য একটা আঙুর গাছ প্রকট করে। বুড়িমা, এই খাবারের থলেটা তোমার। এই থলের খাবার কখনো শেষ হবে না। আর টুনি, এই আঙুর গাছটা তোমার। এটা জাদুই আঙুর গাছ। এই গাছের আঙুর বিক্রি করে তুমি সারা জীবন সংসার চালাতে পারবে। পড়ি, তুমি অনেক ভালো। আমাদেরকে সাহায্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এদিকে টুনি বাড়িতে এসে টোনাকে সব খুলে বলে। যা হয় ভালোর জন্যই হয়। টুনি, নাও নাও, গাছটা উঠানে রোপণ করো। টুনি টোনার কথা মতো পরীর দিয়ে আঙুর গাছটা উঠোনে রোপণ করে দেয়, আর সাথে সাথে চোখের পলকে গাছটা বড় হয়ে যায়, আর তাতে পাকা পাকা নীল রঙের আঙুর ফল ঝুলতে থাকে। হায় হায়, এ তো সত্যি সত্যি জাদুই গাছ। আমাদের অভাব আর থাকবে না টুনি। যাও যাও, আঙ্গুর পেড়ে বিক্রি করতে যাও। হ্যাঁ গো, যাচ্ছি। টুনি ঝুড়ি ভর্তি আঙুর পেড়ে নিয়ে বিক্রির জন্য বাজারের উদ্দেশ্যে উঠতে থাকে। এভাবে আঙুর চাষ করে টুনি তার সংসার চালাতে থাকে। এরপর বেশ কিছু দিন কেটে যায়। তান্ত্রিক মশাই, আমার মেয়েটার কি হয়েছে? তোমার মেয়ের এক দুরারোগ্য রোগ হয়েছে। তোমার মেয়ে মনে হয় আর কখনোই ভালো হতে পারবে না। না, এ হতে পারে না। তান্ত্রিক মশাই, দয়া করে আমার লক্ষ্মী মেয়েকে ভালো করে দিন। ওকে ছাড়া যে আমরা বাঁচবো না। তান্ত্রিক মশাই, ওকে ভালো করার কি কোনো উপায় নেই? দাঁড়াও, আমি আরেকবার ভালো করে দেখছি। বলেই তান্ত্রিক ইকরিকে আরো ভালো করে চেক করতে থাকে। কিছুক্ষণ পর তান্ত্রিক বলে, তোমাদের মেয়েকে ভালো করার একটা মাত্র উপায় আছে, আর সেটা হলো নীল আঙুর। তোমাদের মেয়েকে নীল আঙুরের রস খাওয়াতে পারলেই সে ভালো হয়ে যাবে। হায় হায় রে, এখন নীল আঙুর পাবো কোথায়? ওগো, আমি শুনেছি এই নীল আঙ্গুর টুনির কাছে আছে। চলো চলো, আমরা এক্ষুনি গিয়ে টুনির কাছ থেকে নীল আঙ্গুর নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো। ঈগল ইগলি এই বলেই সোজা টুনির কাছে চলে আসে। টুনি বোন, আমরা অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি। গরিবদের কাছে বিপদে পড়ে এসেছো, কথাটা বড্ড বেমানান লাগছে দাদা। টুনি বোন, আমরা তোকে গরিব বলে অপমান করে বড্ড ভুল করেছি। তোকে না বুঝে চোর বলেছি, কাজ থেকে তাড়িয়ে দিয়েছি। সবকিছুর জন্য আমরা অনুতপ্ত। আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের মেয়েকে বাঁচা বোন। তোমাদের মেয়ে মানে ইকরি? ইকরির কি হয়েছে? ঈগল টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম দাদা। আর চলো, আমি নিজ হাতে ইকরিকে নীল আঙ্গুরের রস খাওয়াবো। ওরা ইকরির কাছে চলে আসে আর তাকে নীল আঙুরের রস খাওয়ানোর সাথে সাথে ইকরি সুস্থ হয়ে যায়। তুই অনেক ভালো টুনি বোন, আর কখনো অহংকার করে কাউকে গরিব বলবো না। দেখো, বাইরে খুব রোদ উঠেছে। এত রোদে তো আমাদের কলা বাগান শুকিয়ে কলা
গাছগুলো মরে যাবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। আজই কলা বাগানে পানি দিতে হবে। তুই বাড়িতে থাক, আমি কলসে করে নদী থেকে পানি এনে কলা বাগানে দেই। না মা, আমি তোমার সাথে যাব, আর আমিও নদী থেকে পানি এনে কলা বাগানে দিব। না রে মা, তুই এই রোদে কাজ করতে পারবি না। আর ছোট পাখিরা এত রোদে গেলে অসুস্থ হয়ে পড়ে। তুই বরং বিকেলে কলা বাগানে গিয়ে কলা বাগানটা দেখে আসিস। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি কলস নিয়ে নদীর দিকে যেতে থাকে। আর হঠাৎই একটা গাছের ডাল লেগে টুনির কলসটা পিঠ থেকে মাটিতে পড়ে যায়। আর সাথে সাথে কলসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এ কি সর্বনাশ হলো আমার! আমি এখন কলা বাগানে কি করে পানি দিব? আর এখন কলা বাগানে পানি না দিতে পারলে যে কলা গাছগুলো মরে যাবে। ভাগ্যটা এতই খারাপ যে নতুন কলস কেনার মতো টাকাও আমার কাছে নেই। এখন আমি কি করব সৃষ্টিকর্তা, তুমি বলে দাও। কেঁদো না পাখি, আমার ডালের জন্যই যখন তোমার কলস ভেঙে গেছে, তখন আমি তোমাকে সাহায্য করব। কে কথা বলছে? কে কথা বলছো? আমি গাছ কথা বলছি পাখি। ও গাছ, তুমি আবার কথাও বলতে পারো? আর তুমি গাছ হয়ে কি করে আমাকে সাহায্য করবে? আমি হলাম জাদুর গাছ, তাই কথা বলতে পারি। এই নাও জাদুর কলস। এই কলসটা তোমার কলা বাগানে রেখে এর কাছে পানি চাইবে, আর এই কলস থেকে পানি পড়বে। তাহলে কষ্ট করে তোমাকে আর নদীতে গিয়ে পানি আনতে হবে না। তবে একটা কথা, এই কলস যদি অসৎ পাখির কাছে যায়, তাহলে তার বিপদ হয়ে যাবে। না গাছ, এই কলস কোনো অসৎ পাখির কাছে যাবে না। আর কলসটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি কলসটা নিয়ে তার কলা বাগানে চলে আসে। জাদুর কলস, আমার কলা বাগানে পানি দিয়ে দাও। এই কথা বলতেই কলস থেকে পানি পড়তে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই কলা বাগানের সব কলা গাছের গোড়ায় পানি পৌঁছে যায়। আর তখনই কাকুলি সেই পথ দিয়ে উড়ে যেতেই কলস থেকে পানি পড়তে দেখে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এ কি, টুনির কলস থেকে এভাবে পানি পড়ছে কেন? মনে হচ্ছে ওটা জাদুর কলস। আমাকে লুকিয়ে থেকে সবটা দেখতে হবে। জাদুর কলস, কলা বাগানে পানি হয়ে গেছে। এখন তুমি পানি দেওয়া বন্ধ করে দাও। কলসটা এখানে রেখে কটা কলা পাতা কেটে নেই। কলা পাতা ঘরের চালে দিলে ঘরের ভিতরে গরম কম লাগবে। এরপর টুনি কলা পাতা কাটতে বাগানের ভিতরে চলে যায়। আর সেই সুযোগে কাকলি কলসটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কালু, কালু, দেখো, একটা জাদুর কলস চুরি করে নিয়ে এসেছি। মানে জাদুর কলস তুমি কোথায় পেলে? তারপর কাকলি কালুকে সব কথা খুলে বলে। আমরাও ফসল চাষ করব কাকুলি, তাহলে কষ্ট করে আর নদী থেকে পানি আনতে হবে না। কিন্তু আমাদের তো জমি নেই, তাহলে কোথায় ফসল চাষ করব? কেন, আমাদের উঠোনে সবজি চাষ করব। আমি বাজার থেকে সবজি বীজ নিয়ে আসছি, আর তুমি সবজি চাষের জায়গাটা তৈরি করো। আচ্ছা ঠিক আছে কালু। এ কি, কলসটা কোথায় গেল? এখানেই তো ছিল। আশেপাশে তো কোথাও কলসটাকে খুঁজে পাচ্ছি না। আমাকে আবার গাছের কাছে যেতে হবে। গাছ, গাছ, তোমার জাদুর কলসটা কি তুমি নিয়ে এসেছো নাকি? না না, আমি তো কলসটা তোমাকে একেবারে দিয়ে দিয়েছি। তাহলে নিয়ে আসবো কেন? তাহলে কলসটা কে নিয়ে গেল? কলসটা রেখে কলা বাগানের ভিতরে যেতেই হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে। কিন্তু তুমি তো বলেছো অসৎ পাখির কাছে গেলে তার বিপদ হয়ে যাবে। আমি তো চোরকেই ধরতে পারছি না। তাহলে কি করে কলসটা নিয়ে আসবো? দাঁড়াও, আমি দেখছি কে চুরি করেছে। কাকলি নামে এক পাখি তোমার কলসটা চুরি করে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি তার বাড়িতে গিয়ে কলসটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে গাছ। এরপর টুনি তাড়াতাড়ি করে কাকুলির বাড়ির দিকে যেতে থাকে। আর কাকুলি তার বাড়ি থেকে টুনিকে দেখে তাড়াতাড়ি ঘরে চলে যায়। কলসটা লুকিয়ে রেখেছি বাবা, এবার টুনি বাড়িতে এসে কলসটাকে আর খুঁজে পাবে না। কাকুলি দিদি, কাকুলি দিদি, বাড়িতে আছো? শয়তান টুনি বলতে না বলতে চলে এসেছে। কি হয়েছে রে টুনি?
আমার বাড়িতে এসে ভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? শুনি, তুমি যে কলসটা আমার কলা বাগান থেকে নিয়ে এসেছো, সেই কলসটা আমাকে দিয়ে দাও, নয়তো তোমার ক্ষতি হয়ে যাবে। কোথায় কলস? আর কার কলস? আমি তো কোনো কলস চুরি করে নিয়ে আসিনি। শুধু শুধু চোরের অপবাদ দিলে কিন্তু তোর খবর খারাপ আছে, এই আমি বলে দিলাম। ওই কলসটা শুধু সৎ পাখিদের সাহায্য করে কাকুলি দিদি। মিথ্যে না বলে কলসটা আমাকে দিয়ে দাও। তোমাদের পানির প্রয়োজন হলে আমি তোমাদের পানি দিব। এমনকি আমি এটাও ভাবছি পরে সবার জমিতে আমি পানি দিয়ে দিব। উফ টনি, অনেক কথা বলেছিস, আর তোর কথা শুনতে ইচ্ছে করছে না। এখন এখান থেকে যাবি নাকি ঝাড়ু মেরে তাড়িয়ে দিব তোকে? ঝাড়ু মেরে তাড়িয়ে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে যদি বিপদে পড়ো তাহলে কিন্তু সাহায্য করতে আসবো না। এসব বলে টনি সেখান থেকে চলে যায় আর কালু সবজি বীজ নিয়ে বাড়িতে চলে আসে। কি ব্যাপার কাকুলি, টুনি আমাদের বাড়িতে এসেছিল নাকি? হ্যাঁ কালু, টুনি এসেছিল কলস নিতে, কিন্তু আমি ওকে রাত দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। বলেছি আমি কোনো কলস চুরি করিনি। আমার কাছ থেকে কলস নেওয়া এত সহজ নাকি বলো তো? ভালো করেছো কাকুলি, চলো এবার সবজি বীজগুলো লাগিয়ে দেই। এবার কলসটা বের করে সামান্য একটু পানি দাও। মাটিতে রস থাকলে বীজ থেকে চারা তাড়াতাড়ি বের হবে। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। জাদুর কলস, এই জমিতে পানি দিয়ে দাও। কাকুলি, এবার কলসকে পানি দিয়ে বন্ধ করতে বলো। জমিতে পানি হয়ে গেছে। জাদুর কলস, জমিতে পানি হয়ে গেছে, এবার পানি দিয়ে বন্ধ করে দাও। এ কি কালু, কলসটা তো পানি দিয়ে বন্ধ করছে না। সেটা আমি কি করে জানবো? তুমি কলসটা এনেছো, তাই তুমি ভালো জানবে কি করে বন্ধ করতে হয়। টনি তো এভাবে কলসটা বন্ধ করেছিল, আর এভাবে পানি বের হতে থাকলে তো আমাদের পুরো বাড়ি পানিতে ডুবে যাবে কালু। চলো আমরা তাড়াতাড়ি টুনিকে ডেকে নিয়ে আসি, নয়তো যে সবকিছু শেষ হয়ে যাবে। টনি, টনি, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বাইরে আয় টনি। কাকুলি মাসি, মা তো বাড়িতে নেই, তাহলে কি করে বাইরে আসবে? আর তোমরা মাকে ডাকছো কেন? সেটা পরে শুনে নিস, আগে বল তোর মা কোথায় গেছে? মা তো কলা বাগানে গেছে কলা পাতা আনতে। এরপর কালু কাকুলি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে কলা বাগানে চলে যায়। টনি, টনি, সর্বনাশ হয়ে গেছে। আসলে তোকে মিথ্যে বলেছিলাম, আমি তোর কলস চুরি করে নিয়ে গেছি, আর তাই আজ বড় বিপদে পড়েছি। তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে চল টনি। কি হয়েছে সেটা তো বলো। এরপর কাকুলি টুনিকে সব কথা খুলে বলে, আর সব শুনে টুনি তাড়াতাড়ি কালু কাকুলির সাথে তাদের বাড়িতে চলে আসে। আর ততক্ষণে কালু কাকুলির বাড়ি পানিতে ভরে যায়। জাদুর কলস, পানি দেওয়া বন্ধ করো। টুনি এই কথা বলার সাথে সাথে জাদুর কলস পানি দিয়ে বন্ধ করে দেয়। এ কি সর্বনাশ হয়েছে কালু, আমাদের পুরো বাড়ি যে পানিতে ভরে গেছে, আর সবজি বীজগুলো যে ভেসে গেছে। আমি বারবার বলেছিলাম তোমাদের বিপদ হতে পারে, কিন্তু তোমরা তো আমার একটা কথাও শোনোনি। এখন দেখলে তো কি হলো। আর যদি তোর মতো সৎ পাখি হতাম তাহলে এই বিপদে পড়তে হতো না। তবে আমরা এখন থেকে সৎ পাখি হওয়ার চেষ্টা করব। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। এরপর টুনি কলস নিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনি কলসের সাহায্যে বনের সবার জমিতে পানি দিতে থাকে, এবং টুনি সহ বনের সবাই কলসের সাহায্যে উপকৃত হয়। দেখলে তো বন্ধুরা, সৎ পাখিদের জীবন সবসময় কল্যাণময়, আর অসৎ পাখিদের জীবন সবসময় বিপদে পড়ে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ঠাম্মা, ও ঠাম্মা, কোথায় গেলে গো তুমি? ঠাম্মা, ও ঠাম্মা। কি হয়েছে দিদি ভাই, এভাবে চিৎকার করছিস কেন? আমি কি হারিয়ে গিয়েছি নাকি? কাছে আয় তো শুনি, কি হয়েছে তোর? না না ঠাম্মা, তেমন কিছু হয়নি। আসলে ঘুম থেকে ওঠার পর তোমাকে দেখতে পাইনি তো,
জানোই ঠাম্মা, তোমাকে না দেখলে আমার শান্তি লাগে না। কি করছিস তুই দিদি ভাই? তোকে এসব কাজ করতে হবে না। তুই বরং বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে। বেলা তো অনেক হলো, নিশ্চয়ই তোর ক্ষুধা পেয়েছে। তাতে একটু পেয়েছে, আমি খাবার খেয়ে নিব ভালো কথা, কিন্তু তুমি আমাকে রেখে শাকসবজি বিক্রি করতে যেতে পারবে না। আজ আমিও তোমার সাথে যাব। শোনো মেয়ের বায়না, আমাদের এখান থেকে পাখিদের বস্তি অনেক দূরে। এতটা পথ উড়ে উড়ে যেতে তো তোর অনেক কষ্ট হবে রে দিদি ভাই। ও কষ্ট, তবু আমি তোমার সাথে যাব ঠাম্মা। তুমি আমার ডানা ব্যথার কথা চিন্তা করছো, অথচ তোমার বয়স বেড়েছে, তোমার কষ্ট হচ্ছে সেটা তো বলছো না। শোনো ঠাম্মা, তোমাকে একা পরিশ্রম করতে দেখলে আমার খুব খারাপ লাগে, তাই আমি ভেবেছি এখন থেকে তোমার কাছে আমি সাহায্য করব। ওরে আমার পাকনা বুড়ি রে, অনেক চিন্তা ভাবনা করেছিস। এবার যা, তাড়াতাড়ি খেয়ে নে, তারপর না হয় আমার সাথে যাওয়ার চিন্তা করিস। মিনুর কথা মতো টুনটুন খাবার খাওয়ার জন্য বাসায় চলে যায়, আর মিনু দ্রুত শাকসবজি তুলতে থাকে। কি ব্যাপার সুখী, রান্না বান্না কি সব বাদ দিয়েছো নাকি? কত বেলা হয়েছে দেখেছো? রান্নাঘরের সবজি তরকারি দেখে সময় পাচ্ছি না, আবার বেলার দিকে তাকাবো কখন? বলছি ঘরে চাল আর আলু ছাড়া কিছুই নেই, আমি রান্নাটা করব কি করে বলো তো? শাক নিবে গো, শাক, তাজা তাজা শাক, সাথে আছে টাটকা টাটকা সবজি। আমার কাছে আছে অনেক রকমের শাকসবজি। শাকসবজি নিবে গো, শাকসবজি। আর কোনো চিন্তা নেই বউ, ওই যে সবজিওয়ালি মাসি এসেছে, আমি চট করে যাব আর পট করে শাকসবজি নিয়ে আসবো। তুমি বরং রান্না বান্না শুরু করে দাও। এ কথা বলে কবুতর শাকসবজি কেনার জন্য ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ততক্ষণে কালো কাক সহ আরো বেশ কয়েকটা পাখি মিনুর কাছে শাকসবজি কিনছে, আর মিনু টুনটুনি এভাবে শাকসবজি বিক্রি করে আর রোজগার করতো। প্রকৃতিটা দিন দিন কেমন জানি ভয়ঙ্কর রূপ ধারণ করছে, তাই না ঠাম্মা? এবার বর্ষাকাল শুরু হতে না হতে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। তুই শুধু বৃষ্টিটাই দেখছিস দিদি ভাই, আমি তো দেখছি আমার সবজি বাগানটা এই কয়েকদিনের বৃষ্টির জলে টইটুম্বুর হয়ে গিয়েছে। শাকসবজি গুলোও যে ডুবে গেছে প্রায়। তুমি কাঁদছো ঠাম্মা? কান্না ছাড়া কি আর কোনো উপায় আছে বল? চোখের সামনে আমার পরিশ্রমের ফসল জলে ডুবে গেল, ঘরে কোনো খাবার নেই, হাতে টাকা পয়সা নেই। আমার তো মনে হচ্ছে আমরা দুজন না খেয়ে মারা যাব। সকাল থেকে যে আমার বাসার চুলাটাও জ্বলেনি। কেঁদো না ঠাম্মা, কেঁদো না, শান্ত হও। টাকা পয়সা নিয়ে খাবার নেই তো কি হয়েছে? ডুবে যাওয়া সবজি বাগানে কিছু শাকসবজি তো এখনো বাঁচছে। আমি যাচ্ছি, কিছু শাকসবজি তুলে এনে না হয় সিদ্ধ করে খেয়ে জীবন বাঁচাবো। যাস না দিদি ভাই, এই বৃষ্টিতে ভিজে যাস না। বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে যে। দাঁড়া টুনটুন, দাঁড়া বলছি, দাঁড়া। মিনুর পিছুটা উপেক্ষা করে টুনটুন বাসা থেকে বেরিয়ে পড়ে, আর কচু পাতা মাথায় দিয়ে সবজি বাগানে চলে যায়। কিন্তু টুনটুন সবজি বাগানের অথই জলে কিছুতেই দাঁড়াতে পারছিল না। তবুও টুনটুন চেষ্টা চালিয়ে যায়, আর একটা জায়গায় টুনটুন দাঁড়াতে সক্ষম হয় আর শাকসবজি তুলতে শুরু করে। শাকসবজি তুলতে পারছি ভালো কথা, কিন্তু আমি দাঁড়ালাম কিসের উপর? আমার পায়ের নিচে কি দেখি তো? এ কি, এত বড় হাড়ি, তাও আবার সোনার মতো জ্বলজ্বল করছে। শাকসবজি থাক, আমি বরং এই হাড়ি নিয়ে গিয়ে ঠাম্মাকে দেখাই। আমি সবটা দেখতে পেরেছি দিদি ভাই, হাড়িটা রেখে তুই বরং গামছা দিয়ে গা মুছে নে। আমি দেখছি আসলে হাড়িটা কিসের।
আচ্ছা ঠাম্মা, এটা কি সত্যি সত্যি সোনার হাড়ি? আর আমাদের সবজি বাগানে হাড়িটা এলো কি করে? মনে হচ্ছে বৃষ্টির জলে ভেসে এসেছে, আর যতটা চকচক করছে এটা সোনার হাড়ি হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। আমি জলরাজ্যের জাদুর হাড়ি। আমার মতো অনেক সোনার হাড়ি জলরাজ্যে রয়েছে। আমি প্রবল স্রোতে ভেসে এসেছি। জাদুর হাড়ি মানেটা কি? তোমার আবার জাদু শক্তিও আছে? সন্দেহ হলে তুমি আমার কাছে কিছু চেয়েই দেখো না। তবে সাবধান, কোনো লোভ করো না যেন। আমি আবার অন্যায় সহ্য করতে পারি না। হাড়ির কথা শুনে মিনু আর টুনটুন হতবাক হয়ে যায়। আর টুনটুন কৌতূহলবশত হাড়ির কাছে খাবার চায়। আর খাবার চাইতেই হাড়ি ভর্তি খাবার চলে আসে। আর টুনটুন আর মিনু মিলে পেট পুড়ে খাবার খায়। আর হাড়িটাই টুনটুনদের খাবারের উৎসে পরিণত হয়। আরে মিনু মাসি, সবজির ব্যবসা ছেড়ে আবার খাবারের ব্যবসা শুরু করলে কবে? তোমার কাস্টমারেরও অভাব নেই। খাবার সুস্বাদু হলে কাস্টমার তো আসবে কাকু। তা তুমিও টেস্ট করে দেখবে নাকি আমাদের খাবার? খাবার তো টেস্ট করাই যায়, তার আগে বলো তো টুনটুন, তোমাদের এই খাবারের উৎসটা কি? এত দামি দামি মুখরোচক খাবার তোমরা কোথায় পেলে? এরপর মিনু আর টুনটুনি মিলে তাদের জাদুই হাড়ির ব্যাপারে সব কথা খুলে বলে। আর জাদুর হাড়ির কথা শুনে কালু কাক সত্যতা যাচাই করার জন্য মিনু আর টুনটুনির পিছু নেয়। আর মিনুর বাসার উপর নজর রাখার ফলে জাদুর হাড়ির দেখা পায়। আরে বাস, এ তো সত্যি জাদুর হাড়ি। এই হাড়ি থেকে কত খাবার বের হচ্ছে। এই হাড়ি তো আমার চাই চাই। আজ রাতেই এই হাড়ি আমার করে নিব। হা 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 হা। জাদুর হাড়ি এখন আমার। আমি এই হাড়ির সাহায্যে মজার মজার খাবার খাবো। তবে এক্ষুনি একবার চেষ্টা করে দেখি তো, আমার পছন্দের দুধের পিঠে এই হাড়ি দিতে পারে কিনা। জাদুর হাড়ি, জাদুর হাড়ি, দুধের পিঠা দাও তাড়াতাড়ি। আহ 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 আহ। কালু কাকের কথা শেষ হতে না হতেই জাদুর হাড়ি থেকে দুধের পিঠা বের হতে থাকে। আর কালু কাক গাপুস গুপুস করে পিঠা খেতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই কালু কাকের পেট চুলকাতে শুরু করে। আরে আরে, আমার পেটে কি হলো? পেটটা এমন চুলকাচ্ছে কেন? পেটটা মোচড়ও দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বমি করে ফেলবো। উয়া, উয়া। এ কি পিঁপড়া কেন? আমার পেট থেকে পিঁপড়া বের হচ্ছে কেন? তবে কি এসব পিঁপড়াই আমার পেটের ভিতর কামড়াচ্ছে? ওরে বাবা রে! তুই ঠিকই ধরেছিস। খেয়েছিস দুধের পিঠা, পেটে হয়েছে পিঁপড়া। কি ভেবেছিস চুরির মতো অন্যায় করে রক্ষা পাবি? না না জাদুর হাড়ি, আমি আর চুরি করব না। এমনকি তোমাকেও এখানে রাখবো না। আমি তোমাকে পুনরায় মিনু মাসির বাসায় রেখে আসবো। তবুও তুমি আমাকে আর শাস্তি দিও না। যাক, তোর শুভ বুদ্ধির উদয় হয়েছে। তবে তুই যতক্ষণ আমাকে আমার স্থানে রেখে আসবি না, ততক্ষণ এমন শাস্তি ভোগ করবি। হাড়ির কথা মতো কালু কাক পিঁপড়া বমি করতে করতে হাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মিনুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে। দেখলে তো বন্ধুরা, চুরি করলে কেমন শাস্তি ভোগ করতে হয়। চুরি করা মহাপাপ, তাই আমরা কখনোই চুরি করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।